হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইরফান এনিমি টিভি, যেখানে আজকে আমরা দেখব 16 লেভেলিং সিজন 2 এর এপিসোড 1। হ্যাঁ, সিজন 2 চলে এসেছে, আর আমরাও সঙ্গে সঙ্গে আপনার জন্য এপিসোড 1 এর এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আগের সিজনে আমরা দেখেছিলাম যে জিনবো ডাবল ডেঞ্জনের ভেতর থেকে বেঁচে ফেরে এবং একটা নতুন সিস্টেম পায়। সেই সিস্টেমের সাহায্যে সে নিজেকে লেভেল আপ করে আর আরও শক্তিশালী হতে পারে। যদিও লোকেরা এখনও তাকে একটা র্যাঙ্কের হান্টার বলেই জানে, বাস্তবে যত বেশি সে পরিশ্রম করে তার লেভেলও ততই দ্রুত বাড়ে। এখন জিনবো নিজেকে এমন একটা অবস্থায় নিয়ে যেতে পারে যেখানে সে একটা এস র্যাঙ্কের হান্টারের চেয়েও শক্তিশালী হয়ে উঠতে পারে। এরপর জিনবো নিজেকে উন্নত করার জন্য বিভিন্ন ডান্নে যায় এবং সেখানে অনেক মনস্টারদেরকে পরাস্ত করে, আর এভাবে দ্রুত তার লেভেল বাড়তেই থাকে। আর এরপর সিজন 2 এর প্রথম এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে জিনবো তার বাড়িতে আরাম করে ঘুমাচ্ছে, আর হঠাৎ তার ফোনে তার বোন জিনহা ফোন করে। জিহা তাকে বলে, তুমি কি ভুলে গেছো, তুমি কোথায় আছো? জিনবো জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? তখন জিহা তাকে মনে করিয়ে দেয় যে আজকে আমাদের স্কুলে প্যারেন্ট টিচার মিটিং ছিল। এটা শোনার পর জিনবো হঠাৎ করেই ওঠে আর বলে, ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। এবং সে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে চলে যায়। সে তার বোনের স্কুলে পৌঁছায়, আর তার বোন তাকে দেখে বলে, তুমি কি সত্যি আমার দাদা? তুমি এত বদলে গেছো। জিনবো শরীরে নতুন পেশি হয়েছে, তার ব্যক্তিত্ব পুরোপুরি বদলে গেছে। জিনবো তার বোনকে জিজ্ঞাসা করে, এ সমস্ত কথা ছাড়ো, তোমার শিক্ষক কোথায়? কিন্তু জিনা তখনও তার দিকে তাকিয়ে থাকে এবং বলে, মানুষ এতটা বদলে যেতে পারে সত্যি? যখন জিনা তাকে তার শিক্ষককে দেখানোর জন্য নিয়ে যাচ্ছিল তখন স্কুলের অন্য সমস্ত মেয়েরা শুধু জিনবোর দিকেই তাকিয়েছিল। তারা প্রশংসা করে বলে, ওয়াও, ছেলেটা কত সুন্দর। আর জিনা মজা করে বলে, দেখো, তোমাকে সবাই দেখছে, তোমার তো কোন গার্লফ্রেন্ডও নেই, তাই না চাইলে আমি একটা বানিয়ে দিতে পারি। জিনবো হেসে বলে, নিজের কাজ করো তুমি। এরপরে জিনা মজা করে বলে, ঠিক আছে ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাই যে জিনবো জিনার শিক্ষকের সঙ্গে দেখা করতে চায়। আসলে ইনি একজন শিক্ষিকা, তিনি জিনার অনেক প্রশংসা করেন আর বলেন, জিনা সত্যিই একজন চমৎকার ছাত্রী, আমরা আশা করি তার মেডিকেল কলেজেই ভর্তি হবে। সে অন্য ছাত্রদের জন্য একটা রোল মডেল, আর আশা করি আপনি তাকে অতিরিক্ত চাপও দেবেন না, সে যা করছে সেটাই তার সেরা। এরপরে তিনি জিজ্ঞাসা করেন, আচ্ছা তাহলে কি আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জিনবো বলে, হ্যাঁ বলুন। শিক্ষিকা বলেন, ধরুন যদি জিনা একটা হান্টার হতে চায় তাহলে তুমি কি তাকে অনুমতি দেবে? জিনবো জবাব দেয় না। যার পরে শিক্ষিকা বলেন, আমাদের একজন ছাত্রী যার এমনই পরিস্থিতি, আমি চাই যে তুমি তাকে একটু বোঝাও। জিনবো সম্মতি জানায় এবং পরে সেই ছাত্রীকে দেখতে যায়। ছাত্রীটি জিনবোকে দেখে বলে, তোমাকে তো আমি আগেও কোথাও দেখেছি। জিনবো তার ফোনে জিনার সঙ্গে ছবি দেখিয়ে বলে, এবার চিনতে পারছো আমি কে? তখন মেয়েটি বলে, ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার বান্ধবী জিনার দাদা। এরপর সে বলে, দেখো, আমি জানি না যে আমার শিক্ষিকারা তোমাকে কি বলেছে, কিন্তু আমি আর স্কুলে ফিরে যাব না, আমি এখন হান্টার হয়ে থাকবো। জিনু তাকে বলে, তুমি তো র্যাঙ্কের হান্টার, তাই না? কিছু অর্থ হয়তো উপার্জন করতে পারবে, কিন্তু সেটা তোমার জন্য অনেক ঝুঁকি হয়ে দাঁড়াবে। তখন মেয়েটি বলে, যদি জ্ঞান দিতে এসেছো তাহলে চলে যাও, আর তুমি নিজেও তো একটা র্যাঙ্কের হান্টার ছিলে। জিনবো হেসে বলে, তুমি কিন্তু আমাকে একটু ভুল ভাবছো, আমি কিন্তু এখানে তোমাকে হান্টার হওয়ার জন্য মানা করতে আসিনি। তার কথা শুনে সে বেশ অবাক হয়ে যায়। জিনবো তাকে বলে, এসো আমার সঙ্গে চলো। এরপরে আমরা দেখতে পাই মিস্টার চুলকে, যিনি এয়ারপোর্টে এসেছেন হান্টার হিয়ং ডংসুকে রিসিভ করতে। হিয়ং ডংসু মিস্টার চুলকে বলেন, বাবা, আমি ভাবিনি যে হান্টার অ্যাসোসিয়েশনের চিফ নিজেই আমাকে রিসিভ করবেন। যার পরেই মিস্টার চুল দেখে জিজ্ঞাসা করেন, আপনি এখানে কতদিন থাকবেন? হুয়াংডংসু উত্তর দেন, বেশি দিন নয়, আর তোমার ওসব নিয়ে এত চিন্তা করতে হবে না। এরপরে মিস্টারের চুল আরও প্রশ্ন করেন, তাহলে কি আপনি তাদের সঙ্গে দেখা করার জন্য এসেছেন? হুয়াংডংসু রেগে গিয়ে বলে, তোমাদের সার্ভাইলেন্স টিম কি কিছুই দেখতে পায় না? তোমরা কি ডানজনের ভেতরে কি ঘটছে তা কিছুই জানো না? একটা র্যাঙ্কের হান্টার আর একটা র্যাঙ্কের হান্টার ডানজন থেকে বেরিয়ে চলে আসলো, তোমরা না আমাকে থামানোর চেষ্টা করো না। এবং হ্যাঁ, তারা আর বাঁচবে না। আর তুমি এখানে এসেছই বা কেন? এই দুর্বল ক্ষমতা নিয়ে আমাকে থামাতে? মিস্টার চুল শান্ত হয়ে জবাব দেন, আমি শুধুমাত্রই আমার কাজ করছি। ওয়াং ডংস এ সময় হেসে সামনে এগিয়ে যান। এরপর আমরা হান্টার অ্যাসোসিয়েশনে মিস্টার গো এবং মিস্টার চুইকে দেখতে পাই, যারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। মিস্টার গো বলেন, তাহলে তারা কি সমুদ্র পাড়ে দিতে পারে? মিস্টার চুই জবাব দেন, এখনো পারে না, তবে ভবিষ্যতে হয়তো এমন হতে পারে। আমরা সবকিছু নজর রাখছি যাতে কোনো সমস্যা না হয়। মিস্টার গো বলেন, ঠিক আছে, তাহলে সাবধানে নজরে রেখো। অন্যদিকে আমরা একটা গেট দেখতে পাই যেখানে জিনভো এখন প্রবেশ করতে চলেছে। জিনভো সেখানে পৌঁছে যায়। তার বোনের সেই বান্ধবীর সঙ্গে জিনভো সেখানে দাঁড়িয়ে থাকা দুজনকে জিজ্ঞাসা করে, কেমন আছেন আপনারা? তারা জবাব দেয়, ওহো, অনেকদিন পর দেখা হচ্ছে আপনার সঙ্গে। সত্যি বলতে তো আমরা আশাই করিনি যে আপনি আমাদের সঙ্গে যোগ করবেন।
আপনাকে দেখে খুব ভালো লাগছে। তারা জিনবোর সঙ্গে থাকা মেয়েটিকে দেখে বলে, তোমার সঙ্গে কি আগে কোথাও দেখা হয়েছে? জিনবু তাদের বলে, নাও, হতে পারে আমি ওকে এখন এখানে নিয়ে এসেছি। তারা জবাব দেয়, আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। এরপরেই তারা কথাবার্তা বলতে শুরু করে। তারা জিনবুকে জানায় যে কিছুক্ষণ আগে একটা সির ব্যাংকের গেট খোলা হয়েছে। এটা সম্প্রতি খোলা হয়েছে এবং একটি দল সেখানে প্রবেশ করতে চলেছে। দলের লিডার তাদের বলেন, তোমরা কি নিয়ে কথা বলছো? এখানে আমরা পিকনিক করতে আসিনি। তারা ক্ষমা চেয়ে বলে, সরি একটু দেরি হয়ে গেছে। এরপর এর র্যাঙ্কের হান্টার কিম চুল তাদেরকে জিজ্ঞাসা করেন আর কতক্ষণ লাগবে বলতো। তারা জিনবোকে বলে তিনি একজন এর র্যাঙ্কের হান্টার এবং এই অ্যাসোল্লো টিমের লিডার। তাকে এখানে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে যাতে তিনি গেটের পরিবেশের সাথে অভ্যস্ত হতে পারেন। কিমজুল পাশে ফিরে মুখ গম্ভীর করে বলেন, আমি র্যাঙ্কের হান্টারদেরকে দেখতেই পাই না। আর এখানে দুটো র্যাঙ্কের হান্টার রয়েছে। আর আমরা জানতে পারি যে এই গেটে এখন যে অ্যাসোল্লো টিমটা প্রবেশ করবে তার মধ্যে আছে একটা র্যাঙ্কের হান্টার যে হল লিডার, 5 জন বি র্যাঙ্কের হান্টার, 2 জন সি র্যাঙ্কের হান্টার এবং 2 জন ই র্যাঙ্কের হান্টার। জিনবো ও তার বোনের বান্ধবী মোট 10 জন মিলে এই রেডে অংশগ্রহণ করবেন। জিনবো নিজের মনে মনে ভাবে, আমি তাকে এখানে এনেছি আশা করি গেটের ভেতরে দৃশ্য দেখে সে হাল ছেড়ে দেবে। তবে দলে অনেক মানুষ রয়েছে, যদি এই কোয়েস্ট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে এটা অযথা সময় নষ্ট হবে। যাই হোক, দেখি কি হয়। তখন মিস্টার ভোং সেখানে এসে জিনবোকে বলে, নতুন লোকদের একটু সুযোগ দেবেন, শুধু দূর থেকে দেখে রাখবেন। জিনবো সম্মতি জানায় আর বলে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এরপর তারা একে একে ডানজিনের ভেতরে প্রবেশ করতে শুরু করে। অবশেষে জিনবো ডানজিনে প্রবেশ করে। তবে ডানজিনের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সেখানে একটা লাল আলো জ্বলে ওঠে। জিনবো অবাক হয়ে যায় আর বলে, এটা কি? আর তখনই নীল রঙের গেটটি একটা লাল রঙের গেটে রূপান্তরিত হয়। আসলে এটি শুরু থেকে লাল রঙের গেট ছিল, যা বাইরে থেকে একটা সাধারণ গেটের মতো মনে হচ্ছিল। জিনবো গেট থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সে সম্পূর্ণভাবে গেটের ভেতরে প্রবেশ করে ফেলেছে। তার শরীরের কিছু অংশ সামান্য বাইরে থাকলেও সে সার্ভাইলেন্স টিমের সদস্যদেরকে সতর্ক করে দিয়ে যায় যে এটা একটা লাল গেট, দ্রুত হান্টার অ্যাসোসিয়েশনে জানাও এবং অন্যদেরকে এখানে ডেকে আনো। এরপর জিনবো সহ সবাই গেটের ভেতরে প্রবেশ করে। আর বাইরে থাকা 2 জন সরাসরি মিস্টার বেগকে কল করে। মিস্টার বেগ হতবাক হয়ে বলেন, কি একটা সি র্যাঙ্কের গেট লালগিরি রূপান্তরিত হয়েছে? এটা কিভাবে সম্ভব? তিনি দ্রুত সবাইকে সেখানে ডাকার নির্দেশ দেন এবং বলেন, আমি নিজেই আসছি। অন্যদিকে ডান জানিয়ে জিনবো চোখ খুলতে যা দেখে তাতে সে স্তম্ভিত হয়ে যায়। তার সামনে শুধুই বরফ আর বাকি হান্টাররাও অবাক হয়ে যায় এবং আতঙ্কিতভাবে বলে, এখন কি হবে? আমরা তো আর ফিরে যেতে পারবো না। তাদের লিডার বলে, এটা একটা লাল গেট, এখানে বেঁচে থাকা আমাদের জন্য খুবই কঠিন হবে। তখনই হ্যান জিনবোকে জিজ্ঞাসা করে, এই লাল গেট ব্যাপারটা আসলে কি? জিনু তাকে ব্যাখ্যা করে যে লাল গেট এমন একটা বিপজ্জনক জায়গা যেখানে প্রবেশ করার পর বাইরের পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই গেট থেকে বেরোনোর 3টেই উপায় আছে। এক, হয়তো ডানজেন ব্রেক হলে বেরোনো যাবে, অথবা ডনজেনের বসকে হারাতে হবে, আর না হলে তুমি এই ডানজেনের ভেতরেই মারা যাবে। আর বাইরের দুনিয়া থেকেও কেউ এই গেটের ভেতরে প্রবেশ করতে পারবে না। এমন সময় তাদের উপর হঠাৎ একটা তীরের আক্রমণ হয়। যদিও জিনভো হ্যানকে রক্ষা করে, তবুও তাদের দলের অন্য একজন সদস্য মারা যায়। হ্যানও এই আক্রমণে মারা যেতে পারত, কিন্তু জিনভো নিজের হাত দিয়ে সেই তীরটিকে ধরে ফেলে। এই ঘটনাটি দেখে দলের অন্য একটা হান্টার বুঝতে পারে যে জিনবোর মধ্যে কিছু বিশেষ দক্ষতা আছে। সেভাবে জিনবো এত দ্রুতগতির একটা তীর কিভাবে হাত দিয়ে ধরে ফেলল। তখন তারা দেখতে পায় যে তাদের উপর আইসেলফরা আক্রমণ করছে। এই দৃশ্য দেখে দলের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। জিনবো তাদের দিকে তাকিয়ে বলে, ও এরা আইসেলফ, এই কারণেই আমি এদের উপস্থিতি অনুভব করতে পারিনি। আইএসএলফরা দলের সবচেয়ে দুর্বল 2 সদস্যকে আক্রমণ করেছিল। একজন ইতিমধ্যেই মারা গেছে আর অন্য একজন হল হ্যান, মানে সেই জিনার বান্ধবী। জিনবো নিজের মনে মনে ভাবে, যদি এই ঘটনা 2 মাস আগে ঘটত তাহলে হয়তো আমিও মারা যেতাম। এদিকে হ্যান এখন জিজ্ঞাসা করে, এই মনস্টাররা কারা? জিনবো ব্যাখ্যা করে, তারা হলো আইসেলফ। তাদের হত্যার পদ্ধতি খুবই নির্মম। তুমি তাদেরকে হোয়াইট এভেল ঘোস্ট বলতে পারো, আর ওদেরকে বলা হয় আইস লেয়ার। তখন দলের লিডার সবার উদ্দেশ্যে বলে, সবাই শোনো, এই জায়গা ছেড়ে যাওয়ার কোন সহজ উপায় নেই। বাইরের থেকে আমাদেরকে কেউ সাহায্য করতে আসতে পারবে না। আমাদের নিজেদেরই এখানে যে করে হোক বেঁচে থাকতে হবে। তিনি বলেন, তোমরা যদি বাঁচতে চাও তবে আমাকে অনুসরণ করো। এখনই আমাদের এই প্যানিকের পরিস্থিতি থেকে বেরোতে হবে, তাই আমরা 2টি গ্রুপে ভাগ হয়ে যাব। এটা শুনে জিনভো অবাক হয়ে যায়। লিডার আরও বলে, যদি আমরা এখানে স্থির থাকি তবে হয়তো আমরা বরফে জমে মারা যাব অথবা খুন হয়ে যাব। তাই আমাদের এখনই আলাদা 2টি দলে ভাগ হতে হবে, আর যারা আমাকে অনুসরণ করবে তারাই বাঁচবে। এরপর সবাই লিডারের সঙ্গে যাবার প্রস্তুতি নিতে থাকে। তখন তাদের মধ্যে একজন, যে ছিল সি র্যাঙ্কের হান্টার, সে যেতে চাইলে লিডার তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং বলে, না না, তুমি আমার সঙ্গে আসতে পারো না।
সি র্যাঙ্কের নিচে কেউই আমার সঙ্গে যোগ দিতে পারবে না। সে জিনবুই এবং হ্যানের দিকেও উদ্দেশ্য করে। তাই বলে হ্যাঁ তোমরা দুজন আমার সঙ্গে আসতে পারবে না, আর তাছাড়া এই জায়গার একদিন বাইরের পৃথিবীর 1 ঘন্টার সমান। বাইরের পৃথিবীতে যদি 1 ঘন্টা কেটে যায় তবে এখানে একদিন পেরিয়ে যাবে, হয়তো আমাদের মাসের পর মাস লাগবে এই ডানজেনের বসকে হারাতে, অথবা আমাদের ডানজেন ব্রেকের জন্য অপেক্ষা করতে হবে। আর ততদিনের জন্য আমি মৃতদেহগুলোকে বয়ে নিয়ে যেতে পারবো না। তোমরা এখানে বেঁচে থাকবে না, তবে চিন্তা করো না, আমি তোমাদের ফিরিয়ে নিতে আসব। প্রথমে আমরা এডানজেনের বসকে হারাবো, আর যদি তারপরে আমরা বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি তোমাদের ফিরিয়ে নিতে আসব। তখন দলের মধ্যে থাকা বীর র্যাঙ্কের একটা হান্টার তাকে জিজ্ঞাসা করে, কিছু মনে করবে না কিন্তু আমি ওই দলের সঙ্গেই যোগ দিতে চাই। কিম উত্তর দেয়, হ্যাঁ যেতেই পারো, তোমার যদি ইচ্ছে হয়। এরপর সেই বীর র্যাঙ্কের হান্টার, যার নাম হলো পার্ক হেজিন, সে জিনবোর দলে যোগ দেয়। এদিকে কিম চুল মনে মনে ভাবে, হুম একটু সহানুভূতি দেখাচ্ছে, ঠিক আছে যা করে করুক। তখন পার্ক হেজিন জিনবোর কাছে এসে বলে, কিন্তু পাগল, সে সেই আশা তীরটি দেখতেই পায়নি। তুমি এই র্যাঙ্কের হান্টার নও, তাই না? আর মনে মনে এসে ভাবে, তুমি কি একজন এই র্যাঙ্কের হান্টার নাকি তার থেকেও বেশি পাওয়ারফুল তুমি? আর এদিকে কিম চুল জিনবোর দিকে তাকিয়ে বলে, আমরা এদিকে যাচ্ছি আর তোমরা ওই দিকে যাবে। আর এরপরেই 2 দল ভাগ হয়ে 2 ভিন্ন দিকে চলে যায়। আমরা দেখতে পাই কিম চুলের দৃশ্য। কিম চুলের দল যখন এগোচ্ছিল হঠাৎই কিম থেমে যায়। তার সঙ্গীরা জিজ্ঞাসা করে যে ক্যাপ্টেন কি হয়েছে? কিম একটা গাছের দিকে ইঙ্গিত করে বলে, ওই দাগগুলোকে দেখো, এখানে কাছাকাছি মনস্টার্স আছে, আমি বাজি ধরছি এগুলো আইস বিয়ারই হবে। তখন তার সঙ্গীরা বলে, ওই ই র্যাঙ্কের হান্টারের দল তাড়াতাড়ি মারা যাবে। আর কিমও মনে মনে ভাবে, ওই দলে একটা সি র্যাঙ্কের হান্টার আর একটা বি র্যাঙ্কের হান্টারও আছে, কিন্তু আমি ওই ই র্যাঙ্কের হান্টারকে ক্যাপ্টেন কেন ভাবলাম? কেন মনে হলো আমার যে ওই হবে ওই দলের নেতা? আর এমন সময় তাদের দিকে আইস বেবিয়ার আসার শব্দ শোনা যায়। কিম দ্রুতই বলে, সবাই সাবধান, লড়াইয়ের জন্য প্রস্তুত হও। এরপর বিশাল আইস বেবিয়ার দলটির উপর আক্রমণ করে। কিম তার দলকে বলে, তোমাদের জীবন তোমাদেরই বাঁচাতে হবে। কিম এক আইস বেকে হত্যা করে, কিন্তু বাকি 2টি এখনও জীবিত ছিল। তারা কিমের উপর আক্রমণ করতে এগিয়ে আসে। অন্যদিকে আমরা জিনবোর দলকে দেখি, তখনও পারেজিন জিনবোকে থামায়। জিনবো প্রশ্ন করে, কি হয়েছে? পার্ক খেজিন গাছের দিকে ইঙ্গিত করে বলে, এই দাগগুলোকে ভালো করে দেখো, এখানে নিশ্চয়ই আইস বিয়ার আছে, আমাদের সতর্ক থাকতে হবে। এটি আইস বিয়ারের টেরিটরি, আমাদের দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে। জিনবো এ সময় শান্তভাবে পার্ককে বোঝানোর চেষ্টা করে, না আমাদের এখান থেকে বেরলে হবে না, বরঞ্চ আরও গভীরে যেতে হবে। পার্ক হেজেন এবং বাকিরা অবাক হয়ে প্রশ্ন করে, আরও গভীরে কেন? জিনবো উত্তর দেয়, হ্যাঁ এই জায়গা যদি সত্যি আইসবিয়ারের টেরিটরি হয় তাহলে এটা আমাদের জন্য ভালো খবর। এর মানে আমাদের একমাত্র শত্রু এই মুহূর্তে আইসবিয়ার, তারা স্মার্ট আইসেলফের মতো শক্তিশালী নয়। পার্ক হেজিন মনে মনে ভাবে, ও যদি এখানে অনেক আইস থাকে তবে এখানে অন্য শক্তিশালী ম্যাজিক্যাল বিস্টের উপস্থিতি অসম্ভব। তখনই পার্কে জিনবোকে জবাব দিয়ে বলে, এ বিষয়ে তো আমি ভাবিনি। জিনবো আকাশের দিকে তাকিয়ে হেসে বলে, কোন দুশ্চিন্তার কারণ নেই। আর তারপরেই সে তার ইনভেন্টরি খোলে, তার ভেতর থেকে কিছু গরম সোয়েটার বের করে সোয়েটারগুলো সবার হাতে দিয়ে বলে, এই নাও সবাই, এগুলো পরে নাও। আর এই ঘটনা দেখে দলের সবাই হতবাক হয়ে যায়। তারা বলে, আমাদের যতদূর মনে পড়ে একমাত্র হাই র্যাঙ্কের হান্টারের 2টো বা 3টা এটেনকে স্টোর করে রাখতে পারে, কিন্তু তুমি তো এতগুলো জিনিস রেখে দিয়েছ। তবে যাই হোক, সবাই গরম সোয়েটারগুলো পরে নেয়, এমনকি জিনবো নিজেও পরে নেয়। তখন হ্যান জিনভোর দিকে তাকিয়ে বলে, আসলে তুমি কে? জিনবো তার দিকে এগিয়ে বলে, আমি সেই ব্যক্তি যে তোমাকে এখানে নিয়ে এসেছে। এটা আমার দায়িত্ব যে তোমাকে সুরক্ষিত রাখা, আর এর বদলে তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না। এই এক কথা আমি সবাইকে বলছি, দয়া করে কেউ আমাকে কোনো প্রশ্ন করবে না। ঠিক তখনই একটা বিশাল আইস বে সেখানে উপস্থিত হয়। দলের সবাই আতঙ্কিত হয়ে যায় এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হতে শুরু করে। তখনই জিনভো তাদের থামিয়ে বলে, না না থামো। এরপর জিনভো তার সিস্টেম চালু করে এবং তার টাইটেলটা পরিবর্তন করে। অন্যদিকে ডানজিনের বাইরের দৃশ্যে আমরা দেখতে পাই যে মিস্টার বাইক ইয়নো ডানজেনের কাছে পৌঁছে গেছেন। তিনি ডানজেনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, কিন্তু ডানজেন সম্পূর্ণভাবেই সিল হয়ে গেছে। এর অর্থ এখন আর কেউ ডানজিনের ভেতরে প্রবেশ করতে পারবে না। মিস্টার বাইক বলেন, যদি তাদের ভাগ্য ভালো থাকে তবে হয়তো কিছু এ র্যাঙ্কের হান্টার আর বি র্যাঙ্কের হান্টাররা বেঁচে ফিরতে পারে। আমাদের কেবল মিস্টার কিমের উপর নির্ভর করতে হবে। তখনই সার্ভাইলেন্স টিমের এক সদস্য তাকে জানায়, স্যার সত্যি কথা বলতে গেলে অ্যাসল টিমের সঙ্গে আরও 2জন ভালো হান্টার ডানজিনের ভেতরে প্রবেশ করেছেন। মিস্টার বাইক অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কে সেই 2জন সার্ভাইলেন্স সদস্য? বলে, একজন হল সানজিনেভো। মিস্টার বাইক হতবাক হয়ে জিজ্ঞাসা করেন, তার র্যাঙ্ক কি? সে ভয়ে ভয়ে উত্তর দেয়, স্যার তার হল ই র্যাঙ্ক, তবে তার শক্তি ই র্যাঙ্কের মতো নয়, সে রিওয়েকেন হয়েছে। মিস্টার ব্যাক আবারও জিজ্ঞাসা করেন,
তুমি নিশ্চিত তো যে তার রিওয়েকেন হয়েছে? সার্ভাইলেন্স সদস্য একটু হোঁচট খেয়ে উত্তর দেয়, যেটা দেখে মিস্টার ব্যাক বুঝতে পারেন যে সে নিজেও নিশ্চিত নয়। ঠিক তখনই হোয়াং টংশু সেখানে উপস্থিত হয়। সে বলে, ও এখানে হোয়াইট টাইগারের গিল্ডের হান্টাররাও এসেছে। এখানকার পরিস্থিতি কি? মিস্টার বেক হিয়ং ডংসুকে দেখে বলে, বাবা, আমি তো ভাবিনি যে আমরা আবার এভাবে দেখা করব। হুং ডংসু উত্তর দেয়, আমিও ভাবিনি, তবে আমি এখানে আমার কাজ করতে এসেছি। আর আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কিভাবে একটা ট্যাঙ্কের হান্টারকে গেটের ভেতরে প্রবেশের অনুমতি দিলে? বিশেষ করে সে তো তোমার দলের সদস্য নয়। মিস্টার বাইক অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তুমি কার কথা বলছো? হোয়াং ডংসু বলে, আমি সাংজিনভোর কথা বলছি। মিস্টার বাইক মনে মনে ভাবে, ও কিভাবে সাংজিনভোর সম্পর্কে জানল? এদিকে হোয়াং ডংসু গেটের দিকে তাকিয়ে বলে, এই গেটটা নিশ্চয়ই অনেকক্ষণ খোলা রয়েছে, তবে এটা তো একটা লাল গেট, যাক তাহলে সে হয়তো এই গেটের ভেতরেই মারা যাবে। এদিকে মিস্টার চুল হোয়াংস এর দিকে তাকিয়ে মনে মনে ভাবে, সাংজিনভো, তুমি সত্যিই ভাগ্যবান, এই গেটটা লাল গেটে রূপান্তরিত হয়েছে। এখন হোয়াং ডংসু চাইলেও তোমার সঙ্গে লড়াই করতে পারবে না, কিন্তু যদি তুমি এই গেট থেকে ফিরে আসতে পারো তাহলে ডানজিনের ভেতরে আমরা দেখতে পাই জিনভো একের পর এক আইএসবিআরকে নির্মমভাবে পরাস্ত করছে। দলের অন্যান্য সদস্যরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। তারা মনে মনে ভাবে, একজন র্যাঙ্কের হান্টার কিভাবে এত দক্ষতার সঙ্গে আইসবেবিয়ারদের পরাস্ত করছে। জিনভো একের পর এক আইসবেবিয়ারকে পরাস্ত করতে থাকে এবং প্রতিটি হত্যার মাধ্যমে নিজের লেভেল আপ করে। জিনভো বলে, যেহেতু এটা একটা লাল গেট তাই আমাকে প্রচুর পয়েন্ট দেওয়া হচ্ছে, আর আমার লেভেলও দ্রুত গতিতে বাড়ছে। এদিকে পা রাখে জিনভোর দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? এত কিছু কিভাবে করছো? কিন্তু জিনভো তার এই কথার কোন উত্তর দেয় না। এরপর রাত হয়ে যাওয়ায় দল একটি জায়গায় টেন্ট স্থাপন করে সেখানে তারা খাবার তৈরি করে এবং একসঙ্গে খেতে বসে, তবে জিনভো তাদের সঙ্গে থাকে না। দলের বাকি তিনজন সদস্য নিজেদের মধ্যেই কথা বলতে থাকে। তাদের মধ্যে একজন বলে, তুমি কি দেখেছ কিভাবে সে আইসবেদের আক্রমণ করছিল এবং পরপর মেরে ফেলছিল? সে তো একেবারেই অন্যরকম। কে সে? অন্য একজন বলে, আমরা কিছুই বুঝতে পারছি না। সে কি আদৌ মানুষ নাকি অন্য কোন জগৎ থেকে এসেছে? তারা নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যেতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই জিনবোকে, সে তার সমস্ত শ্যাডো সোলজার আর ইগ্রিসকেও স্যামন করে। জিনবো তাদের উদ্দেশ্যে বলে, এটাই তোমাদের প্রথম লড়াই। আমি আশা করছি যে তোমরা সবাই প্রস্তুত। এরপর সে নির্দেশ দেয়, এখানে যত আইস মনস্টার আসছে তাদের সবাইকে মারতে হবে। এটা তোমাদের ক্ষমতা প্রমাণ করার সুযোগ। জেনভোর শ্যাডো সোলজার আইসবেবিয়ারদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এই সময় যেমন শ্যাডো সোলজাররা আইসবেবিয়ারদেরকে মারছিল, আইসবেবিয়াররা অনেক শ্যাডো সোলজারদেরকে মারছিল, কিন্তু তারা তো আবার রিজেনারেটর করে ফেলছিল। সেই কারণে আইসবেরা ক্রমশ হেরে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে আইসবেদের বস এসি উপস্থিত হয়। সে প্রবল শক্তিতে জিনভোর শ্যাডো সোলজারদের একের পর এক হত্যা করতে থাকে। এই দৃশ্য দেখে জিনভো অবাক হয়ে বলে, ওহো, এটা তো বেশ মজার ব্যাপার, ঠিক আছে। এরপর সে ইগ্রিসের দিকে তাকিয়ে নির্দেশ দেয়, ইগ্রিস, এটা তোমার সময়, যাও। ইগ্রিস তখন বস আইসবের সঙ্গে লড়াই করা শুরু করে। প্রথমে ইগ্রিসকে বেশ সমস্যায় পড়তে হয়। বস আইসবিয়ারের আক্রমণ অত্যন্ত তীব্র ছিল, তবে ইগ্রিস ধৈর্য ধরে লড়াই চালিয়ে যেতে থাকে। শেষমেশে ইগ্রিস তার তরোয়াল ব্যবহার করে আর বস আইসবিয়ারকে পরাস্ত করে এবং হত্যা করে। জিনবো তার দিকে তাকিয়ে বলে, বাঁচার আর কোন সুযোগই নেই যদি ইগ্রিস তার তরোয়াল বের করে। এই মুহূর্তে আমি আর ইগ্রিস একই লেভেলে আছি, অথবা হয়তো সে আমার থেকে একটু বেশি শক্তিশালী। এরপর জিনবো ইগ্রিসের কাঁধে হাত রেখে বলে, দারুণ কাজ করেছ, খুব ভালো হয়েছে। অন্যদিকে এ র্যাঙ্কের হান্টার কিমের অবস্থা ভয়াবহ। তার দলের বাকিরা একের পর এক আইএসএফদের আক্রমণে মারা যাচ্ছে। কিম আতঙ্কিত হয়ে বলে, অসম্ভব, এটা অসম্ভব। আমি তো হোয়াইট টাইগার গিল্ডের এলিট মেম্বার হতে যাচ্ছিলাম। আমি এই বাস্তবতা মেনে নিতে পারছি না। আইসেলফরা এই দৃশ্য দেখে হেসে যায়। ঠিক তখনই কিমের দলের একজন সদস্য বলে, ক্যাপ্টেন, আমাদের কি করতে হবে? তবে এর মধ্যেই আরেকটি আইসেলফ এসে সেই সদস্যকেও হত্যা করে। এই দৃশ্য দেখে কিম পুরোপুরি ভেঙে পড়ে। ভয়ে সে চিৎকার করে ওঠে এবং সেখান থেকে পালিয়ে যায়। আর শেষে আইসেলফদের বস সেখানে প্রবেশ করে। তাহলে এরপর কি কিমজুল বাঁচতে পারবে? আর পরে সাংচিনভোর দলের সঙ্গেই বাকি হবে। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করা একদমই ফ্রি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।